এদিকে আবার জাতিসংঘের ঘোষণায় আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার। প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে ঘোষণা দিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। হঠাৎ করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ায় এবার কপাল পুরল ডক্টর ইউনূসের। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। সারা দেশে কি করতে চলেছে? সারা দেশ উত্তাল। হঠাৎ করে আবারও রাজপথে নেমে গেল আওয়ামী লীগ। বিস্তারিত জানতে দেখতে থাকুন। ভয়ঙ্কর রূপ নিয়ে কেঁপেছে দেখেন দর্শক শ্রোতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কিভাবে রাজপথে নেমে এবং তারা কিন্তু আজকে দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করে। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। আওয়ামী লীগ বিশদ একটি পরিকল্পনা করছে এবং জুন এবং জুলাই মাসে এই বিষয়টি নিয়ে তারা মাঠে নামবে। নেতাকর্মীরা ঢাকা ব্লকেজ করবেন, ঢাকাকে লক্ষ্য করে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হবেন এবং যেভাবে শেখ হাসিনার আওয়ামী লীগের পতন ঘটেছিল ঠিক একইভাবে আরেকটি ৫ আগস্ট ঘটানোর পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে। আমেরিকা ইউরোপের ভাড়াটে সেনাদের নিয়োগ করেছে ইউনূসকে নিকেশ করতে, ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালোচ নেতাদের মারবার জন্য নিকেশ করবার জন্য ওখানে ভাড়াটে সেনা নিয়োগ করেছে, সেই তাদেরই আর এক দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে কাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে। তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল জয়ী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা। ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে বিএসএফ এর যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান, কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে, আমাদের সরকারের রিঅ্যাকশন কি? বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে। তারেক জিয়ার সাথে রয়ের জ্ঞান দরবার চলতেছে, লন্ডনে সমাজতার চেষ্টা চলতেছে। র চাচ্ছে যে আওয়ামী লীগকে তোমরা সাথে রাখো, নাহলে তোমরা গোল খাবা। সুতরাং আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতার প্রশ্নে অথবা বিএনপি টিকে থাকার প্রশ্নে আওয়ামী লীগকে তার লাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখি। শুধু কাটার অপেক্ষায় ছিল, আর সেই ধানে মই দিয়েছে একটা লোক, ইউনূস। আমেরিকার মদদে, যে আমেরিকার সঙ্গে চীনের এখন সাপের নেউলের সম্পর্ক। আমেরিকার মদদে এই যে করলো ইউনূস, এত কাজ বাংলাদেশকে বিক্রি করে দিয়ে দিল। চীন বসে রয়েছে, শুধু নজর রেখেছে, কিন্তু এবার আর নজর, যে খবর পাওয়া গেল তার জন্য আর বলা যায় না যে নজর রেখেছে। এবার চীন নেমে পড়েছে। কিরকম? তার জন্য আমেরিকা জানে চীন এখন সরাসরি যুদ্ধে নামবে না। আমেরিকা ইউরোপের ভাড়াটের সেনাদের নিয়োগ করেছে ইউনূসকে নিকেশ করতে, ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালোচ নেতাদের মারবার জন্য নিকেশ করবার জন্য ওখানে ভাড়াটের সেনা নিয়োগ করেছে, সেই তাদেরই আর এক দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে কাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে। তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল জয়ী। আছেন এই তালিকায় খলিলুর রহমান, আলী রেজা। ইউনূসের এক ঝাঁক উপদেষ্টা, এক ঝাঁক, সবাই নয়, দু একজনের নাম, কয়েকজনের নাম এর মধ্যে নেই। এছাড়া আছে কিছু রাজনৈতিক নেতা। এই রাজনৈতিক নেতারা আছে এই ঘাতক বাহিনীকে সাহায্য করার জন্য। এরা ওই জামাত, হিজবুত, বিএনপি, এদের নির্দিষ্ট এদের দলের। তারা যে খুব বড় পদে আছেন তা নয়, তবে সরকারের অন্দরমহলে যাতায়াত তাদের অনেকের ভূমিকা ডাবল এজেন্টের। এদিকেও আছে ওদিকেও আছে। খুব শিগগির বাংলাদেশ সরকারের বেশ কিছু মাথার কবরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ঘন হয়ে উঠছে। এর দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে একটা স্কেপ রুট তৈরি করার ব্যবস্থাও তৈরি করা হয়েছে এবং প্ল্যান তৈরি করা হয়েছে। এবং সেই প্ল্যান মানে কে বা কারা মিডিয়াতে ছড়িয়েও দিয়েছে, দিয়ে বলছে যে আওয়ামী লীগ নাকি এখনই নাকি বড় বড় অভিযানে নামবে। এটা বাংলাদেশের মধ্যে এখন প্রচুর
ঢাকায় দেখতে পাবেন প্রচুর পশ্চিমা সাহেবরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। চীন তাদের মার্সেনারি যে বাহিনী, সেই বাহিনীতে তাই সাদা চামড়ার লোকদের, ঘাতকদের বেছে নিয়েছে। দেখা যাক তারা কতটা সফল হয়, আদৌ সফল হয় কিনা। দেখুন, বিশ্বের পরাশক্তিদের এই কামড়াকামড়িতে, মানে তারা যদি সফল নাও হয় এই ঘাতক বাহিনী, কিন্তু বিশ্বের পরাশক্তিদের এই কামড়াকামড়িতে বাংলাদেশ শেষ পর্যন্ত যে কোথায় পৌঁছবে সেটাই এখন দেখার। বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে। এখন তারেক দেশে না ফেরার কারণ অনেকেই মোটামুটি জানে। যতটুকু শোনা যাচ্ছে যে তারেক জিয়ার সাথে রয়ের দেন দরবার চলতেছে, লন্ডনে সমঝোতার চেষ্টা চলতেছে। র চাচ্ছে যে আওয়ামী লীগকে তোমরা সাথে রাখো, নাহলে তোমরা গোল খাবা। এবং তারেক জিয়াও অন্যদিকে আটকা আছেন রয়ের কাছে, এবং এই সুযোগ নিচ্ছে র। এখন তারেক জিয়া পড়ছেন বিপদে, এবং তিনি এটাও বুঝতেছেন যে গোল খাওয়ার সম্ভাবনা আছে তার দলে। সুতরাং আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতার প্রশ্নে অথবা বিএনপি টিকে থাকার প্রশ্নে আওয়ামী লীগকে তাল লাগবে, টুডে অর টুমরো। সো আসলে তারেক জিয়া যে ফিরছেন না সেটা তো সবাই জানছে। এটার পিছনে রহস্য এটা, দেন দরবার রয়ের সাথে আওয়ামী লীগকে সেটেল করতে, বিএনপি আওয়ামী লীগ এক হতে, এবং লন্ডনের এই সমঝোতা অচিরেই হবে বলে অনেকে আশা করছেন। তখন রাজনীতির ফরম্যাটই বদলে যাবে, গণেশ উল্টেও যেতে পারে। ভারত এক প্রকার ধরে নিয়েছে, আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে, আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে। তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে বিএসএফ এর, এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে। ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে, আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া, অথবা ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া, আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া, তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব? আমার মনে হয় নাই। তবে এটা বাড়ানো উচিত। কেন বলছি? যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান, কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে, আমাদের সরকারের রিঅ্যাকশন কি? উদ্বেগ প্রকাশ, পুলিশকে নির্দেশনা, যারা ঢুকছে তাদেরকে আটক। গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে 66 জন ভারতীয় নাগরিককে। মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশে ঢুকাই দিছে। ভাই, এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ দেখতে খারাপই লাগে, কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে। আপনার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ, এমনকি বিজিবি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, তাইনদং সীমান্ত দিয়ে 15 জন, পাঞ্চুরি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জনকে ভারত পুশিন করেছে। আর এই পুশিন করা যারা, তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল। এরপর কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে। এখন আটকদের বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা, গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে। মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায়? গুজরাট থেকে তাদেরকে বিমানে করে নিয়ে আসছে, আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করায় করছে, যাও তোমরা সব বাংলাদেশে বইলা বাংলাদেশে ঢুকাই দিছে। এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি। আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা? এই চেষ্টা কি কথায় থাকবে? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন, এমনকি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে, পুলিশগুলো আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি, সজাগ থাকি, সতর্ক থাকি। কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ, তাদেরকে বাংলাদেশি বলে ঢুকাই দেওয়া হচ্ছে, এটা তো ভাই গায়ের জোর রে। এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে বিটাচ্ছে? আর আমরাও তো মানে ফেসবুকে মোটামুটি সয়লাভ হয়ে গেছি পাকিস্তানিদের পক্ষে যারা আছি অনেকেই, তাই না? আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি। তো এই ঠেলাঠেলির খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডটার মধ্যে কতটুকু জোর আছে? আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা, সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে, তারপরেও আপনি আশঙ্কা এড়াতে পারেন না। কারণ ভারতের মাথায় কি ঢুকে রয়েছে আপনি কিভাবে বলবেন? আর স্পষ্ট বাংলাদেশকে এই মুহূর্তে আপনার পাকিস্তানের দোষর বলে মনে করছে। এমনকি ডক্টর ইউনূসকেও নিয়ে তাদের ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর এর মাঝখানে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে ভিডিও ছড়াচ্ছে বাংলাদেশের মানুষ লুঙ্গি টুঙ্গি পয়রা, তো এখান থেকে কি পজিটিভ কোনো কিছু হবে? নাকি ফেসবুকে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করে ফেলবো? আমাদের মানে মাজা আছে তো নাকি? নাই, আসলে কিন্তু নাই। ভারত তো দূরের কথা, মিয়ানমারের সাথে লড়ার আমাদের সক্ষমতা নাই। দেখেন না, আরাকান আর্মি ধরে ধরে নিয়ে যায় নার্থ নদী থেকে, মন চাইলে ছাড়ে, না চাইলে ছাড়ে না। এখন এই যে মানুষগুলো ঢুকছে তাদেরকে পুশব্যাক করা, এই পরিস্থিতিতে বাংলাদেশের সক্ষমতা আছে আমরা আসলে দেখতে চাই। ওদিক দিয়ে রোহিঙ্গা ঢুকাচ্ছেন, আমাদের এই সরকার নীরবে, এগুলো নিয়ে আওয়াজ টাওয়াজ খুব বেশি হচ্ছে না। প্রায় 1.5 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আমরা ঢুকাই দিছি। ভাই, এটা তো জাতীয় নিরাপত্তার ইস্যু। আসলে ভারতের সাথে এগুলো নিয়ে শক্তভাবে আমাদের কথা বলা দরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা। ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য। যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন বেঁধে গেছে, তখন বাংলাদেশের দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা, বিশেষ করে সরকারের কাছের স্টেক হোল্ডাররা যদি কোনো পক্ষ অবলম্বন করে, তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। সেই পক্ষ অবলম্বন করার দৃশ্য
এবার বোধহয় দেখাই গেল, যখন এনসিপি দলীয়ভাবে বিবৃতি দিয়েছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধ এটা উদ্বেগজনক, সবারই শান্ত থাকা উচিত, তখন ভালো হয়ে যাও মোদি মন্তব্য করলেন এনসিপির নেতা মাহিন সরকার। কালের কণ্ঠ এই খবরটা খুবই গুরুত্ব সহকারে করেছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব, খুবই বড় নেতা, দায়িত্বশীল নেতা, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো থ্রেট দিলেন। এবার বোধহয় নরেন্দ্র মোদী ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানকে বলবে যে বড় ভাই আমাদের ভুল হয়ে গেছে, যেহেতু এনসিপি নেতা মাহিন সরকার বলেছেন যে আমাকে ভালো হয়ে যেতে হবে, সেহেতু আমি ভালো হয়ে যাচ্ছি, তোমাদেরকে আর হামলা করব না। বোধহয় নরেন্দ্র মোদীর সেটাই করা উচিত। আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা যদি ভারত পাকিস্তান যুদ্ধে কারো বিপক্ষে কিংবা কারো পক্ষে অবস্থান নিতে চায়, যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে, এরই মাঝে গণমাধ্যমে খবর হয়েছে মাহিন সরকারের এই ফেসবুক স্ট্যাটাস, সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপজ্জনক হবে এবং সেই বিপদটাই ডেকে আনতে চাইছেন বোধহয় মাহিন সরকার। পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন, মোদীর নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান, তারপরে ডট 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 যাই একটু পাশের দেশে হামলা করে আসি, ভালো হয়ে যাও মোদি। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে। এই ব্যাপারগুলো, অর্থাৎ ভারতের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সংকট চলছে, সেই সংকট কাটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরো হতে চাচ্ছেন এবং সেই হিরো হওয়ার জন্য সে পাকিস্তানে হামলা চালাচ্ছেন। তিনি পাকিস্তানি হামলা চালিয়ে তিনি বড্ড ভুল করেছেন। মাহিন সরকারের খুবই কাছের বন্ধু পাকিস্তান, সেই পাকিস্তানে হামলা চালিয়ে বড্ড ভুল করেছেন এবং সেই ভুল করার জন্য নরেন্দ্র মোদীকে বললেন ভালো হয়ে যাও মোদী। এবার নরেন্দ্র মোদীর সত্যি সত্যি ভয় পাওয়া উচিত এবং ভয় পেয়ে পরবর্তী করণীয় করা উচিত। পাকিস্তানের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয়। সেটাই কি চাইবেন নরেন্দ্র মোদী, নাকি মাহিন সরকাররা উস্কে দিতে চাইছেন এটা বলে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকবে, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সব থেকে বড় দল এনসিপি, তারা পাকিস্তানের পক্ষে থাকবে, ভারত তুমি সাবধান হয়ে যাও, এই বার্তা দিতে চাচ্ছেন? যুদ্ধকে উস্কে দিতে চাচ্ছেন? বাংলাদেশ যেন আক্রান্ত হয় সেই ব্যাপারকে উস্কে দিতে চাচ্ছেন? কি চাইছেন এনসিপি নেতারা? এনসিপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এনসিপি নেতাদের, এনসিপির এবার বোধহয় এই বিতর্কটা আরও বেশি উস্কে গেল যখন নরেন্দ্র মোদী সম্পর্কে এই যুদ্ধের টার্মে এরকম একটা বাজে তীব্র ফেসবুক স্ট্যাটাস দিলেন, যেটা গণমাধ্যমে খবর হয়ে গেছে। মাহিন সরকার যখন এই মন্তব্য করছেন তখন আমরা সমাজের গুরুত্বপূর্ণ আরও অংশের মন্তব্য দেখছি এবং একজন আমার দেশ সম্পাদক তিনি যে দাবিটি করেছেন সেটা হচ্ছে যে একটার পর একটা ভারতীয় বিমান ভূখণ্ডিত করছে পাকিস্তান, আমার দেশে এই আমার দেশের খবর এটা এরকমটা ছড়িয়ে দেয়া হচ্ছে মাহমুদুর রহমানের নাম দিয়ে। সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না। অন্যদিকে এনসিপি বলছে যে ভারত পাকিস্তান উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। মধ্যরাতে দেশ চালেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কোন কোন গণমাধ্যম রিপোর্ট করেছে যে গোপনে দেশ চালেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তো দর্শক, কিভাবে তিনি দেশ চালেন, কার সাথে সমঝোতা হয়েছে, নেপথ্যে কারা, সমঝোতার মধ্যস্থতা করেছে কারা, কিসের বিনিময়ে এই সমঝোতা হয়েছে বা তাকে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, এটা রাজনীতিতে কি বার্তা বহন করে, এটা তাৎপর্যপূর্ণ। একটা বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূস সরকার আগের মতো নেই। কেননা একজন হত্যা মামলার আসামি, আওয়ামী লীগের যে ফ্যাসিজম, আওয়ামী লীগের যে গণহত্যা, আওয়ামী লীগের যে ভয়ানক ক্রাইম, অথবা যে মুজিববাদ বাংলাদেশে বারবার এই গণহত্যা ঘটিয়েছে, সেই মুজিববাদের যদি 5 জন টপ লিডার অথবা মহাপুরুষের তালিকা করা হয়, তাদের মধ্যে একজন পড়বেন এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাকে তো এমনি এমনি দুধ ভাত রাষ্ট্রপতি বানানো হয়নি। শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে আব্দুল হামিদের অসামান্য অবদান, শেখ মুজিবের যে আকাম, মুজিববাদের যে অপকর্ম, এগুলোতে অসামান্য অবদান থাকার কারণেই আব্দুল হামিদকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। অতএব আব্দুল হামিদ কে, কি, এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। ডিলটা কিভাবে হয়েছে, কারা করেছে, কার মধ্যস্থতা হয়েছে, এগুলো বুঝতে হলে আগে বুঝতে হবে যে আব্দুল হামিদ কি। আব্দুল হামিদ ছোটখাটো কোনো এমপি মন্ত্রী নয়। আব্দুল হামিদ শেখ হাসিনার পর ওবায়দুল কাদের বা এই টাইপের দু একজন ব্যক্তি। অতএব আব্দুল হামিদকে সরকার, প্রথমে এটা একটু ক্লারিফাই করে নি দর্শক, আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। তিনি কি গোপনে দেশ ছেড়েছেন? না, তিনি ওপেনে দেশ ছেড়েছেন। তিনি এয়ারপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন, ইমিগ্রেশন সব ধাপ যথাযথভাবে সম্পন্ন করে দেশ ছেড়েছেন। আবার তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে, তার বাড়িঘরেও দিয়ে ইট পাটকেল মারা হয়েছে। এই বাস্তবতায় আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এমনি এমনি না। সরকার ঠান্ডা মাথায় বুঝি সুরে সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশকে, এয়ারপোর্টে
এমনকি তাকে নিরাপত্তা দিতেও বলা হয়েছে যে জনগণ দেখে আবার ডিম বা জুতা টুতা না মারে, এই জন্য ওইভাবে টাইম সিলেকশন করা হয়েছে। এর মানে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়, সরকারের ফোনে, সরকারের সহযোগিতায় আব্দুল হামিদ দেশ ছেড়েছে। গোপনে কাউকে না জানিয়ে, কাউকে ধোকা দিয়ে কখনোই তার পক্ষে দেশ ছাড়া সম্ভব ছিল না। এমনকি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সরকার এতটাই সহযোগিতা করেছে প্রাণপণে যে মিডিয়াকেও জানতে দেয়। কারণ আব্দুল হামিদ এয়ারপোর্টের দিকে যাচ্ছেন অথবা এয়ারপোর্টে অবস্থান করছেন, এখন কিন্তু বিমানে ওঠে নাই, এটা যদি বিমানে ওঠার আগে, বিমান ছাড়ার আগে কেউ জানতে পারে, এমনকি বিমান ছাড়ার আগে, টেক অফ করার আগেও যদি কেউ জানতে পারে, তাহলে আমার মনে হয় বিমানবন্দরের লোকজন বা ছাত্র জনতা অনেকে বিমানবন্দরের সে নিরাপত্তা বলয় ভেদ করে বিমান থেকে কলার ধরে আব্দুল হামিদকে টেনে ধরে বের করত। এই জন্য সরকার বিষয়টা গোপন রেখে তিনি দেশ ছেড়েছেন, চলে গিয়েছেন, এয়ারপোর্ট থেকে তার বিমান টেক অফ করেছে। আমার মনে হয় যে ইমিগ্রেশন প্রসেস থেকে শুরু করে ভিতরে বসে থাকা বিজনেস ক্লাসে গেছেন ডেফিনেটলি। সব জায়গায় অন্য কেউ যাতে ট্রেন না পায়, এই জন্য যত নিরাপত্তা বলয় বা যত গোপনীয়তা দরকার সরকারের পক্ষ থেকে সেটা সুযোগ দেওয়া হয়েছে। নইলে এগুলো যদি ফাঁস হয়ে যেত তাহলে সরকার চাইলেও আব্দুল হামিদকে দেশ ছাড়তে দিতে পারতো না। সাপোজ আমরা জানলে আমরা বিমানবন্দরে ঢুকে যেতাম, ঠিক আছে, আমাদের পেটাতেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আমরা আব্দুল হামিদকে ধরতে যাই এয়ারপোর্টে, আপনি কোন পুলিশ, কোন সেনাবাহিনী ঠেকাবে? কেউ ঠেকাতে পারতো না। অতএব এখানে সরকার কতটা গভীরভাবে সহযোগিতা করেছে আশা করি বোঝাতে পেরেছে। যদি ভারতের কোনো বর্ডার থেকে গোপনে যেত বাইতে, তাহলে এটা পালানো ছিল, কিন্তু এটা পালানো না। দর্শক, আব্দুল হামিদ আর দেশে আসবেন না, এটা আমরা নিশ্চিত। মানে এতদিন তো দেশে চলতে পারতেন না, গোপনে হয়তো কোনো রুমের মধ্যে থাকতে হতো, ডাক্তার দেখাতেও যেতে পারতেন না, ডাক্তার বাসায় এসে হয়তো দেখে যেত, কোথায় যাবেন, কি মানুষজন জুতা টুতা মারে, এই ভয় আছে। এখন নির্বিঘ্নে একটা জায়গা থাকবেন। তো দর্শক, আর আব্দুল হামিদের অপরাধের ডেপথ কি এটা একটু বুঝি। আব্দুল হামিদ, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, এই টাইপের 5 জনের মধ্যে একজন অপরাধী। অতএব কত বড় একজন জঘন্য অপরাধীকে ডক্টর ইউনূস সরকার দেশ ছাড়ার মতো, দেশ ছাড়তে সুযোগ দিয়েছে, আশা করি বুঝতে পেরেছে। কিভাবে অপরাধী? সাপোজ এই যে সাবেক সেনাপ্রধান আজিজ, তার ভাইদেরকে ক্ষমা করা, আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে ফাঁসির আসামি, তাদেরকে ক্ষমা করে আবার সন্ত্রাসী করার সুযোগ করে দেয়া, এগুলো কে দিয়েছে? আব্দুল হামিদ দিয়েছে। দেশের হাসিনার যত অবৈধ আইন, এই যে ডিজিটাল সিকিউরিটি আইন বা যার মাধ্যমে ভিন্নমতকে দমন করা হতো, এগুলোতে চূড়ান্ত কার সিগনেচারে এগুলো পাস হয়েছে? আব্দুল হামিদের। এই যে অবৈধ সংসদ, এগুলো অনুমোদন কে দিয়েছে? প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো বা তাকে ডাকা, নির্বাচনে বৈধতা দেয়া, এবং সেই পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ, এগুলো কে করেছে? আব্দুল হামিদ। এর মানে হাসিনার গত 15 বছরের কোন অপরাধ আছে আপনি দেখান তো পারলে যার সাথে আব্দুল হামিদের সম্পৃক্ততা নেই? কোনো এমন কোথাও নেই, সব জায়গায় সম্পৃক্ততা আছে। তার ব্যক্তিগত উদ্যোগ থেকে একটু সুষ্ঠু নির্বাচন করা, সবাইকে নিয়ে একটু বসা, এরকম কোনো চেষ্টা করেছেন না। এর মানে আব্দুল হামিদ হাসিনার ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রেরণক ছিলেন। জামায়াতের যে হত্যা করা হয়েছে, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এমনকি কাকে কখন ফাঁসি দেওয়া হবে কি ইত্যাদিতে অনেক কিছু রাষ্ট্রপতির অনুমোদন লাগে, এগুলো সবকিছু আব্দুল হামিদ করেছেন। অতএব আব্দুল হামিদ যে কত বড় অপরাধী, হাসিনার প্রত্যেকটা অপরাধের চূড়ান্ত সিগনেচার আব্দুল হামিদের কাছ থেকে নেওয়া লাগতো। আব্দুল হামিদ কখনো বেঁকে বসেছে বা হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছে না, বরং দেখেন দেশে গণহত্যা চলছে। 5 মে গণহত্যা হয়েছে 13 সালে, 28 ফেব্রুয়ারি হয়েছে, 24-এ হয়েছে। আব্দুল হামিদ কি করেছে? তিনি হাসি তামাশা করেছেন, তিনি মজা করেছেন, ফান করেছেন। বলা হয়ে থাকে আব্দুল হামিদ ছিলেন একজন নারীবাজ। দেশে গণতন্ত্র নাই, মানুষকে ক্রস ফায়ারে হত্যা করা হচ্ছে, বিচার বিভাগ হত্যাকাণ্ড, মানে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তার পরিবার জানে না বেঁচে আছে কিনা। আর আব্দুল হামিদ তখন কি করতো? হাসি তামাশা করতো। সেটা বলতো, ঠিক আছে, যাদেরকে গুম করা হয়েছে হাসিনা ম্যাডাম, তাদেরকে বাপা তাদেরকে ছেড়ে দেন। কিছু একটা করতো, কিছু করেছে? কিছু করেনি। এমনি আব্দুল হামিদ একজন ভয়ানক সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা মামলা, এটা ছোট কিছু। তাকে আমি দেখি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, এই টাইপের কিছু। এমনকি ওবায়দুল কাদেরও বস ছিল, এমনি এমনি এত বড় পদ দেওয়া হয়নি তাকে। একেবারে শীর্ষ অপরাধীর মধ্যে একজন, এই ব্যক্তিকে দেশ ছাড়তে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। কিভাবে কে দিয়েছে? তিন ব্যক্তির নেপথ্যে, মনে রাখবেন। রয়ের সাথে সিঙ্গাপুর, থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে। আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।